আজকের টিকটক অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন একজন অনন্যা, গতি, সাহস ও সংকল্পের প্রতীক। তিনি শুধু একজন অ্যাথলেট নন, বরং হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। তিনি অংশ নেন ডুয়াথলনের মতো কঠিন খেলায়, যেখানে দৌড় ও সাইক্লিং এর সমন্বয়ে চলে সময়ের সঙ্গে যুদ্ধ। মাত্র 2024 সালে যাত্রা শুরু করেও সাইক্লিং এ প্রথম 3টি ইভেন্টে হয়েছেন চ্যাম্পিয়ন। রানিং এ সেনাবাহিনী সহ স্থানীয় পর্যায়ে অর্জন করেছেন অসাধারণ সাফল্য। সম্প্রতি তিনি বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বিশ্বের অন্যতম বড় ডুয়াথলন প্রতিযোগিতা পাওয়ারম্যান মালয়েশিয়া 2025-এ। সময় নিয়েছেন 3 ঘন্টা 56 মিনিট 52 সেকেন্ড। হয়েছেন নারী বিভাগে দেশের মধ্যে প্রথম, আর সামগ্রিকভাবে 25তম। এছাড়া 44তম জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ মেডেল। শুধু ক্রীড়াঙ্গন নয়, তিনি একজন শিক্ষার্থীও। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে পড়ছেন ল্যাবরেটরি মেডিসিনে। আজ কথা বলবো এই চ্যাম্পিয়ন ও অনুপ্রেরণামূলক নারীর সঙ্গে। তাবাসসুম ফেরদৌস। তাবাসসুম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ রেডিওকে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমে আপু কিছু কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করব। ডুয়াথলনের মতো একটি চ্যালেঞ্জিং স্পোর্টস বেছে নেওয়ার পেছনে আপনার অনুপ্রেরণা কি কাজ করছিল? আমাদের তো সমাজে অনেক কিছুই মেয়েরা এখন করে, আপনার কেন স্পেসিফিক ভাবে এই স্পোর্টস বলেন বা এই যে সাইক্লিং বলেন, এইটার মধ্যে আপনার ফোকাস আসলো বা করার ইচ্ছাটা জানবো? ছোটবেলা থেকে সাইক্লিং করতাম। তো যখন ছোটবেলায় যখন শিখবো, আমার বড় আপু আমার আগে সাইকেল চালানো শিখে ফেলছে, ও সাইকেল কিনে ফেলছে। আমার তখন একটা কাজ করতো যে আমি সাইকেল চালানো শিখবো, আব্বু একটা সাইকেল কিনে দাও, একটা সাইকেল কিনে দাও। তো সাইকেল চালানো শিখছি একটা ফ্রেন্ডের মাধ্যমে, তখন 4-এ পড়ি। দেন আব্বুকে বারবার বলি যে আব্বু সাইকেল কিনে দাও। আব্বু বলে আচ্ছা পিএসসি তে ভালো করো। ওকে, পিএসসি তে এভারেজ মোটামুটি ভালো করছি। পরে দেখি যে আব্বু কিনে দেয়। ওইদিকে ভাইয়া বলছে ভাইয়াকে টেপ কিনে দিই। ভাইয়া জেসি, তখন ভাইয়া জেসি দেয়, আমি পিএসসি দিই। ভাইকে টেপ কিনে দিছি, কিন্তু আমার সাইকেল কিনে দেন। দেন ভাইয়া 10-এ পড়ে, যখন পড়ে ক্লাস 10-এ, তখন আমি 7-এ পড়ি। তখন ভাইয়াকে সাইকেল কিনে দেওয়া হয়েছে, কিন্তু আমাকে সাইকেল কিনে দেওয়া হয়। এখন আমি তো সবসময় বলি আব্বু আমার সাইকেল কিনে দাও, কারণ সাইকেলের প্রতি আমার একটা আগ্রহ বা একটা ভালোবাসা সবসময় ছিল। তখন ভাইয়ার সাইকেল হঠাৎ চালাইতাম, ভাইয়া আবার সবসময় চালাইতে দিত না। দেন ভাইয়া যখন 12-এ পড়ে কলেজে, তখন কলেজে যাওয়া আসা করতো বাস দিয়ে, তখন সাইকেল খুব কম চালাইতো। দেন আস্তে আস্তে আমাকে সাইকেলটা দিয়ে দেয়। সাইকেলটা রাজত্ব আমি করিনি একটা টাইমে। তখন আমার শুরু হয় সাইকেল চালানো, যে ক্লাস 8-9 এই টাইমে। স্কুলে যাই, কোচিং এ যাই, কিন্তু আমার ফ্যামিলি কখনো আমাকে রাইডে অ্যালাউ করে নাই। রেস তো এখানে বিলাসিতা, রেস সম্পর্কে আমি তখন জানতামই না। তো এই ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছিল সাইক্লিং এর প্রতি। দেন 2024-22-এর দিকে আস্তে আস্তে জানছি আমি যে রাইড টাইড সম্পর্কে। পরে রেসিং এ আসি 2024 থেকে। তো এই ভালোবাসা থেকে তো সাইক্লিং শুরুই। রানিং শুরু করি 2024-এর শেষের দিকে, আমার কোচের অনুপ্রেরণায়। আসলে উনি আমাকে বলা যায় যে ঠেলায় ধাক্কায় রানিং এ নিয়ে আসছেন। আমি রানিং পছন্দ করতাম না, দৌড়াইতে পারতাম না, দৌড়াইলে টায়ার্ড লাগতো। আর দৌড় আমার কাছে পছন্দই ছিল না। বেশিরভাগ সাইক্লিস্টের কাছে কিন্তু দৌড় পছন্দের জিনিস না, ওদের মনে হয় হুদাই দৌড়ায়। পরবর্তীতে উনার ধাক্কাতেই আমি রানিং এ আসি। উনি আমাকে প্রপারলি ট্রেনিং দেয়। ট্রেনিং দেওয়ার পরে আমার একটা ভালো ফিডব্যাক পান, যে দেখে আমি পোডিয়াম পাচ্ছি বা একটা ভালো টাইমিং করছি। দেন আমার রানিং এ ভালো ইমপ্রুভমেন্ট আসলো, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি ভাবলাম তাহলে আমি কেন ডুয়াথলন খেলি না। ডুয়াথলন নিয়ে আমি চিন্তাধারা শুরু করি। ওইটা প্রথমে আমি পার্সোনালি চিন্তাধারা শুরু করি, কোচকে তখনও বলি নাই। তখন আমি সার্চ করলাম পাওয়ারম্যান ডুয়াথলেট কে, তখন কানিজ ফাতিমা ছন্দাকে দেখলাম, আপুকে দেখলাম যে উনি প্রথম মালয়েশি ডুয়াথলেট, উনি শর্ট খেলছিলেন। দেন আমি ভাবলাম না, আমি শর্ট খেলবো না, আমি খেললে ক্লাসিক খেলবো, একদম লং ডিস্টেন্স। নিজেকে তখন মেন্টালি প্রিপেয়ার করতেছি, আমি সবই পারবো। কেন পারবো? অন্যান্যরা পারে, আমি পারবো না। তারপরে আস্তে আস্তে কোচকে বললাম যে স্যার আমি তো খেলবো। তো উনি তখন বললেন ঠিক আছে, তুমি যেহেতু মানসিক ভাবে যখন প্রস্তুতি নিয়ে ফেলেছো, তাহলে তোমাকে কিছু বলার নাই আমার, তুমি তাহলে ট্রেনিং শুরু করো। এই তখন থেকেই আমার ডুয়াথলন বেছে নেওয়া বা ডুয়াথলনের প্রতি এই ভালোবাসা শুরু। অ্যামেজিং। তো এটার প্রস্তুতি নিতে আপনাকে কি করতে হয়েছে বা কতটা কষ্ট করতে হয়, যে যখন আপনি এই প্রস্তুতিটা নেন আর হুট করেই আপনি এই জায়গাটা বেছে নিয়েছেন? একটা মানুষের ফিটনেস ধরেন বা সাইক্লিং ধরেন, ছোটবেলা থেকে করে আসলে শরীর একটা ইউজড হয়ে যায়। হুট করে যে আপনি এই জিনিসটাতে আসছেন, আপনার শারীরিক দিক থেকে কি কখনো সমস্যা ফেস করেছেন? শারীরিক দিক থেকে আসলে আমি ছোটবেলা থেকেই স্পোর্টস পছন্দ করি। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন 3টাই আমি খেলছি। ইভেন
ক্রিকেটে আমি অনেক জায়গায় চান্সও পাইছি, বাট ছোটবেলা ছোট ছিলাম, ফ্যামিলি থেকে দেন নাই যাইতে, তো ওইগুলা স্কিপ করে বড় হয়ে গেছি। বাট ফিটনেস আমার সবসময় আলহামদুলিল্লাহ ভালো ছিল। এই স্পোর্টসের জন্য আমার ফিটনেস আলাদাভাবেই ভালো, যে মানসিক দিক থেকে আমি যেই পরিমাণ স্পোর্টসকে ভালোবাসি, তো মেন্টালি আমার ফিটনেস ভালো হয়ে গেছে। আর মানে মন ভালো থাকলে কিন্তু শরীরও ভালো, তো ওই দিক থেকে আমার স্পোর্টসের জন্য কখনো ফিটনেসের ল্যাকিং ছিল না। দেন যখন রানিং শুরু করি তখন প্রথম তো পেইন হবেই, স্বাভাবিক, বুকে ব্যথা করতো বা আনহেলদি ছিলাম সত্যি বলতে, হাবি জাবি খাইতাম বাইরের। তখন তো আর ওই রকম যে ফুড নিয়ে কনসার্ন ছিলাম না, সাইক্লিং করতাম তো, রেস্ট করতাম, তো ফুড নিয়ে বুঝতাম না এতটুকু যে কেমন খাওয়া দাওয়া করা দরকার, কি মেনটেন করা দরকার। বাট ছোটবেলা থেকে তেল অ্যাভয়েড করতাম, আমি অয়েলি খাবারগুলো আমি পছন্দই করতাম, তো এই জন্য আর ফুড বা এইগুলা নিয়ে আমি কখনো সমস্যায় পড়ি নাই, বা হেলথ ইস্যু নিয়ে কখনো সমস্যায় পড়ি নাই। বাট এই যে কোনো কিছু শুরু করলে তো ইমপ্রুভ হইতে একটু সময় লাগে, বা হেলথ কন্ডিশনটা সেট হইতে একটু সময় লাগে, তো দেন প্র্যাকটিস করতে করতে আসলে সবকিছু আয়ত্তে চলে আসছে। একটু আগে আপনি বলছিলেন যে আপনার ফ্যামিলি থেকে হচ্ছে সাইক্লিং করা অ্যালাউ করবে না, রেসে যাওয়া একটা বিলাসিতা, সেই ক্ষেত্রে কিভাবে ফ্যামিলিকে মানিয়ে আপনি এই পর্যায়ে আসলেন? তো আসলে ফ্যামিলি কনজারভেটিভ, সিলেক্টিভ ফ্যামিলি বলে কথা। তো যখন রাইটেড তো ওই যে বললামই তো, বিলাসিতা বলা যায় রেস। আমার বড় আপু উনি অ্যাক্টিভিটিস করতো, তো ওনাকে ফ্যামিলি কম আমি সবার ছোট, তো এই জন্য আমি একটু বেশি পাইতাম, যে বাধা বেশি থাকতো আমার। তো আপুর হাত ধরেই আসলে আমার সাইক্লিং শুরু, মানে রেস শুরু। 2022 সালে সিলেট একটা ছোট লোকাল রেস হয়েছিল, তো ওইখানে আমি পার্টিসিপেট করে আপুকেও বিট করে দিছিলাম। তখন মানে আপু কিন্তু আমার থেকে সিনিয়র অনেক রেসিং টেসিং এ, তখন মানে আমার কাছে কাজ করতেছিল, আচ্ছা আমি পারবো, আস্তে করি, আস্তে আস্তে পারবো। তো সাইকেল এই আহামরি যে আমি খুব রেসিং এর জন্য করতাম ওইরকম না, আমি ক্লাসে যেতাম, কোচিং এ যেতাম, স্পিডে চালাইতাম, ওইটুকুই ছিল আমার। তো 2024 সালে 23-এ কিন্তু আমার সাইকেল চুরি হয়ে গেছিল, 23-এর মার্চ মাসে আমার সাইকেল চুরি হয়ে গেছিল। এরপরে আমি একটা বড় সড়ো ধাক্কা খাইছি, কারণ সাইকেলটা আমার কাছে ইমোশন ছিল, ওইটাই আমার প্রথম সাইকেল ছিল, আর ওইটাই আমি অনেক বছর চালাইছি। আমার ভাইয়া থেকে শুরু করে আমি 7 বছর চালাইছি একটা সাইকেল। তো ওই সাইকেলটা আমাদের কাছে আমাদের বাচ্চার মতো ছিল। যখন ওইটা চুরি হয় আমি একদম ভেঙে পড়ছি। আমার কাছে আরেকটা সাইকেল ছিল, কিন্তু ওইটার প্রতি আমার তেমন মায়া ছিল। দেন 3 মাসের মাথায় ওইটাও গেছে, চুরি হয়ে গেছে। পরে প্রায় অনেক মাস, ওই 24 ফেব্রুয়ারি 23 মার্চে সাইকেল চুরি হয়। দেন 24 ফেব্রুয়ারিতে ছিল এসসিসি এমটিবি রেসটা। তখন এর এক মাস আগে রেজিস্ট্রেশন শুরু হয়। আমি আমার একজন ভাইয়াকে বলে রাখি যে ভাইয়া আমার তো সাইকেল নাই, তো একটা সাইকেলের ব্যবস্থা করলে ভালো হয়, আমি রেসটা দিতে চাই। তো উনি রেসের 1 সপ্তাহ আগে আমাকে সাইকেল দেয়, কারণ একজনের সবারই তো দরকারি, সাইকেল জিনিসটা সবারই দরকারি, কেউ তো হুট করে 1 মাস দিয়ে বসে থাকতে পারবে না। তো রেসের 1 সপ্তাহ আগে উনি আমাকে সাইকেল দেয়। তখন আমি ট্র্যাকে নামি, যে আচ্ছা আমি এতদিন পরে সাইকেলটা হাতে নিছি, দেখি চালাই কেমন লাগে। অফ রোড মানে এমটিবি চ্যালেঞ্জ গুলো কিন্তু পাহাড়ে হয়, চা বাগানের ভিতরের রাস্তা। ওইখানে যখন আপেল গুলো উঠবো দেখি গিয়ার শিফটিংটা আমি ভুলে গেছি, এই অবস্থা। ফিটনেসটা অলরেডি অনেক মাসের গ্যাপ, ফিটনেস অলরেডি নষ্ট হয়ে গেছে, কারণ অনেকদিন সাইক্লিং না করলে হুট করে আসলে একটা টায়ার্ডনেস বা একটা কষ্ট কাজ। আর ওইদিকে আমি গিয়ার শিফটিংটাও ভুলে গেছি, তখন আমার এত কষ্ট লাগছে যে এটা কি হচ্ছে আমার সাথে। বাট যখন দেখলাম আমি ডাউন হিলে আমার পারফরমেন্সটা ভালো, যে পাহাড় থেকে নামার সময় আমি পারফরমেন্সটা মানে সাহসটা ধরে রাখতে পারতেছি, তখন এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করে যে না আমি পারবো। তো সিলেটের মেয়ে পাহাড়ে কাঁচা রাস্তায় তখন চালাই, কয়েকদিন প্র্যাকটিস করি। এর মধ্যে একদিন আমি কিন্তু পাহাড় থেকে পড়ে গেছিলাম। পরে আমি পায়ের হাঁটুতে ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে ওইটা রেসের মাত্র 2 দিন আগে। এখন আমি কাকে বলবো, সবাই তো আমার বকা দিবে, তুমি এরকম অসাবধানতার সাথে কেন এটা করছো। আমি কাউকে বলি নাই আমি যে ইনজুর্ড, আমি তারপরেও রেস করছি। রেস করার পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো আমি ভাবনার বাইরে ছিল, কারণ বাংলাদেশে মোটামুটি ভালো কয়েকজন রেসার, আমার আপুও কিন্তু একজন ভালো রেসার। আর এরপরে চট্টগ্রামের একটা মেয়ে, ও বর্তমানে আমার টিমমেট, ন্যাশনাল আমার টিমমেট হিসেবে খেলছে, ও ছিল, ও কিন্তু আগে থেকে সাইক্লিং করে। তখন কিন্তু আমি একটা গ্যাপের মাঝে অলরেডি, তো ভয়ে ছিলাম যে আমার মাটিতে এসে আমার না হারাই দেয়। কিন্তু আমি যখন চ্যাম্পিয়ন হয়েছি, ওইটা মানে এত খুশির একটা অবস্থান ছিল। পরবর্তীতে আমার ফ্যামিলি যখন দেখে যে না ও পারতেছে, তখন আচ্ছা একটু করে সাপোর্ট, নট অত বেশি না, একটু করে সাপোর্ট শুরু করে। পরবর্তীতে আমি কুমিল্লায় একটা রেস হয়, কুমিল্লা এমটিভি চ্যালেঞ্জ, ওইখানে আমি যাব, বাসায় বললাম। তো বাসায় বলতেছে কে যাবে, আমি বললাম সিলেট থেকে আর একজন আপু আছেন, আর আমরা আরো কয়েকজন রেসার একসাথে যাব। যখন শুনলেন যে সিলেট থেকে আরো মানুষ যাবে, বা ফিমেল বিশেষ করে ফিমেল একজন যাবে, তাহলে আচ্ছা ঠিক আছে। তখন আমাকে, তাও আমার ভাইয়ার পরিচিত, ওইখানে ভাইয়া মেডিকেলে পড়েন, তো ওইখানে মেডিকেলে কে আসেন, ভাইয়ার পরিচিত জায়গায় আমাকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, রিসিভ করা হয়েছে, এরকম অবস্থা খুবই মানে তখন আস্তে আস্তে আমাকে তখন ওইখানেও চ্যাম্পিয়ন যখন হয়েছি, তখন ওনাদের চোখ খুলছে না ও পারবে। সিলেটের বাইরে একটা জায়গায় যখন ও নিজেকে প্রমাণ করে দিছে,
তাহলে ও আস্তে আস্তে পারে। এই যাত্রা মানে আমার মানে ফ্যামিলি থেকে বাধা অতিক্রম করার যাত্রাটা শুরু হয়। এটাই সবচেয়ে বেশি যখন হচ্ছে ফ্যামিলি দেখে যে অ্যাচিভমেন্ট হচ্ছে, ভালো কিছু হচ্ছে, তখন ফ্যামিলি নিজে থেকে হচ্ছে সাপোর্টের হিসেবে কাজ করে। তো আপু এতগুলো গল্প শুনলাম, একটার পর এক, জাস্ট চ্যাম্পিয়ন হচ্ছেন। আমরা সম্প্রতি জানি আপনি পাওয়ারম্যান মালয়েশিয়া 2025-এ অংশ নিয়ে হচ্ছে প্রথম হন। এরপরে হচ্ছে 44তম জাতীয় চ্যাম্পিয়নশিপে আপনি টিম টাইম ট্রায়ালে ব্রোঞ্জ জয়ের অভিজ্ঞতা অর্জন করেন। এতগুলো যে আপনার অ্যাচিভমেন্ট, কেমন লাগে এই অনুভূতিগুলো? কেমন যখন হচ্ছে আপনি ট্রফি হাতে নেন বা সম্মাননাটা হাতে নেন, তখন আপনার অনুভূতি কেমন হয়? যখন সম্মাননা হাতে নেই, অলরেডি আমি সাইক্লিং এ সম্মাননা হাতে নিয়ে একটু অভ্যস্ত হয়ে গেছি, তো বুক আর কাঁপে না, প্রথমের মতো বুক কাঁপে না। কিন্তু যখন ব্রোঞ্জ মেডেলটা হাতে নিছি তখন আমার বুক কাঁপে, যে না আমি আজকে ব্রোঞ্জ অ্যাচিভ করছি, কালকে আমি ইনশাল্লাহ গোল্ড অ্যাচিভ করবো। তো আর ওইদিকে হলো ডুয়াথলনে, তো ওই সম্মাননা বলতে ফিনিশার মেডেল বা মানে খুব যে আহামরি ওইখানে সম্মাননা পাইছি ওইটা না, কারণ ওভারঅল তো আমি 25 হয়েছি। কিন্তু তখন মানে যখন আমি ফিনিশিং লাইনটা অতিক্রম করি, আমার টাইমিংটা আমার টার্গেট টাইম থেকে লেট হয়েছে। আমি প্রথমবার খেলছি, একটু ঝামেলা হয়েছে নিজের মাঝে, আমি নিজের ভুল ত্রুটি বুঝতে পারছি, এটাই নিজে পরীক্ষণ করা আর কি নিজেকে। তো যখন ফিনিশিং লাইনে আসছি তখন আমি কান্না করে দিই যে মানে আমি পারছি, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট, মানে ক্লাসিক ক্যাটাগরিতে কিন্তু আমি ফার্স্ট ফিমেল যে সবচেয়ে কম সময় শেষ, আরেকজন ফিমেল শেষ করছেন, বাট উনি 4 ঘন্টা 18 মিনিটে শেষ। তো আমি প্রথম ঢুকতেছি ওই লাইনে উইথ মানে বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে, গলায় ঝুলাইছি বা হাতে তুলছি, তুলে আমি দৌড়াইছি, আমি চিল্লাইতেছি একদিকে, কান্নাও করতেছি আরেকদিকে। মানে এই ফিলিংস আসলে কখনো বুঝানোর মতো না আসলে, যেই মানে যে এটা অ্যাচিভ করবে বা যে মানে এই ফিলিংস যে নিতে পারবে সে বুঝবে আসলে এটা কি। এছাড়া সাধারণ মানুষকে বলে বুঝাতে পারবো না এটা আসলে কত বড় অর্জন নিজের মাঝে। হয়তো আমি আরো বড় অর্জন করবো ইনশাল্লাহ সামনে, আপনার সাথে থাকলে অবশ্যই। জি, আমরা আপনার সাথে সাথে আমরাও স্বপ্ন দেখি যে আপনাদের মতো মানুষরাই হচ্ছে আমাদের দেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এটা আমার কোয়েশ্চেন ছিল আপু, যে পতাকা বুকে নিলে কেমন অনুভূতি হয়, আপনি তো আমাকে অলরেডি বলেই দিলেন। তো আপু, রেসের কথা যখন আসলো, 3 ঘন্টা 56 মিনিট 52 সেকেন্ড আপনি সময় নিয়ে 25তম হয়েছেন সামগ্রিকভাবে। এই টাইম মেনটেন করার জন্য মানে কোন কোন অংশ আপনার জন্য বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? আপনার মানে কোন কোন জায়গায় মনে হয়েছে যে ভবিষ্যতে আপনি যখন আবার পার্টিসিপেট করবেন এই জায়গাগুলোতে আপনার অনেক বেশি ফোকাসড হওয়া প্রয়োজন? রেসিং এর জন্য ফিনিশিং করতে হইলে আসলে এত ভালো গিয়ার্স দরকার হয় না, কিন্তু যখন আমরা আমাদের টার্গেট থাকে পোডিয়াম বা টপ প্লেস গুলা টার্গেট থাকে, তখন আসলে রেসিং এর গিয়ার্স, ভালো গিয়ার্স নেওয়া উচিত। কারণ সবাই মানে একটা ভালো গিয়ার্স কম হইলেও 1 মিনিট বা সেকেন্ডের গ্যাপে অনেক সময় হারি আমরা, তো সেকেন্ডের গ্যাপটাও অনেক সময় ফিল আপ করে দেয়। তো যখন আমি বলবো রেসের গিয়ার্স দরকার ছিল আমার, আরো কিছু আপডেট গিয়ার্স দরকার ছিল। আর ওইদিকে চ্যালেঞ্জিং ছিল হইলো সাইক্লিং এ 50 কিলোর পরে, যখন লাস্ট 10 কিলো সাইক্লিং এর, আর রান 2 যখন শেষ 10 কিলো রানিংটা, ওই দুইটা জিনিস কিন্তু খুবই চ্যালেঞ্জ। আর ট্রানজিশন যত ফাস্ট করবেন তত আপনার জন্য ভালো। ট্রানজিশনে যদি যত প্রফেশনালরা খুবই কম সময় নেয়, কারণ ওরা 50-60 বার এটা প্র্যাকটিসই করে ফেলেছে, এরকম এসে আমার ট্রানজিশন করা লাগবে। ট্রানজিশনে যত সময় বাঁচাবেন ওইটা আপনার পারফরমেন্স আরো ভালো করবে। তো প্রথম 10 কিলো রানিংটা ইজি, কারণ বাট ওইখানে একটা টেকনিক খাটাইতে হবে যে আমার এনার্জিটা সেভ করা লাগবে। আমি এনার্জি সেভিং, আমার কিছু মিস্টেক ছিল, সব বলবো না এখন, কারণ নেক্সট টাইম যখন আরো আপডেট হবো নিজেকে, তখন মানে নিজের মিস্টেক আসলে নিজে ধরাই উচিত। তো যখন আমি প্রথম রান 1টা ইজিলি শেষ করছি, দেন সাইক্লিংটাও খুব যে আমি প্রেশার দিছি এমন না, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে প্রথমে যদি প্রেশার দিতাম তাও শেষে যেই প্রেশারটা পাইছি ওইটাই পাইতাম, মানে সেই শেষে যায় আমার কষ্ট হয়েছেই। তো প্রথমে প্রেশার দিলেও হয়তো টাইমটা আরো কম লাগতো। তো রান 2 আর সাইক্লিং এর যে শেষ 10 কিলো, এই দুইটা একটু টাফ। আর এই যে সেকেন্ড ট্রানজিশন 2বার হয়, একবার এসে সাইকেল নিতে হয়, আবার সাইকেল রেখে আবার দৌড়াইতে হয়। তো সেকেন্ড ট্রানজিশনটাও একটু কষ্ট হয়, কারণ সাইকেল রেখা দৌড়ে আসো, মানে দৌড়ে গিয়ে আবার জিনিসপত্র নিয়ে দৌড়াও। ফার্স্ট ট্রানজিশনটা এটাও কষ্ট লাগে না, সেকেন্ডটা লাগছে কারণ ব্যাক পেইন শুরু হয়ে গেছিল, ব্যাক পেইন নিয়ে তাড়াহুড়া করা, সবকিছু মিলে শেষ 10 কিলো অসম্ভব কঠিন। আপনার যেহেতু আমরা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি আপু, তো ওই চ্যালেঞ্জের উপর ভিত্তি করে একটা কোয়েশ্চেন করব আমি। আপনি একজন নারী ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশে কি ধরনের মানে চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হন? আমরা যখন অন্য খেলায় দেখি, ক্রিকেট দেখি, ফুটবল দেখি, এইগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এগুলোর জন্য আমরা দেখি যে সরকার বা বিভিন্ন ধরনের অথরিটিজ ফান্ডিং করছে বা ট্রেনিং এর ব্যবস্থা করছে। তো এই যে সাইক্লিং বা ডুয়াথলনের যেই বিষয়টা আপনি সামনে এনেছেন, এই ক্ষেত্রে নারীদের মানে
কতটা সাপোর্ট আপনারা পেয়ে থাকেন? আর্থিক সহায়তার কথা বললে অ্যাথলেটিক্সে অ্যাথলেটরা আর্থিক সহায়তা পায় না। যদি খুব ভালো পারফরমেন্স করে তখন হলো স্পন্সরশিপ থাকে, একটা কোম্পানি বা একটি দল মানে কয়েকটা কোম্পানি মিলে আর্থিক সহায়তা যেটা স্পন্সরশিপ করে, তাও ওনাদের বেনিফিটের ভিত্তিতে। নিঃস্বার্থভাবে আর্থিক সহায়তা এটা আশা করাই যায় না অ্যাথলেটদের। আমরা জাতীয় ন্যাশনাল টিমে খেললেও ওই রকম আর্থিক সহায়তা বা ওই রকম কিছু পাই না। যারা বর্তমানে ন্যাশনাল টিম বলতে আসলে অ্যাথলেটিক্সে ওই রকম কিছু নেই। যারা গোল্ড মেডালিস্ট তারাই চোখের সামনে, বা গোল্ড, ব্রোঞ্জ বা সিলভার মেডালিস্ট যারা হয় তো তারাই চোখের সামনে সচরাচর থাকেন। বা কিন্তু ওই রকম ভাবে যে সরকার ভিত্তিক আর্থিক সহায়তা বা সরকার ভিত্তিক ট্রেনিং ওই রকম ব্যবস্থাটা আসলে অ্যাথলেটিক্সে নাই। তো ওইগুলো আসলে নিজের কষ্টে করা লাগে। আমিও আমার কষ্টেই করি, আর 10টা অ্যাথলেট উনাদের কষ্টেই করে। আর কি কি সমস্যার সম্মুখীন, আসলে সামাজিক সমস্যা তো আছেই, ওইগুলা তো সবাই জানে মেয়েরা কতটুকু স্ট্রাগল করে উঠে। একটা মেয়ের উঠার ক্ষেত্রে আসলে পরিবার 1 নাম্বার থাকে, পরিবার 2nd হলো সামাজিক। পরিবারও অনেক সময় দমে যায় সামাজিক সমস্যাগুলোর কারণ, যে সমাজ কি বলবে, তুমি যাইও না, এই সেই, যে আমাদের আত্মীয় স্বজন কি বলবে, আমার মেয়ে দৌড়াইতেছে, টাইটের কাপড় পরে দৌড়াচ্ছে, টাইটের কাপড় পরে সাইক্লিং করতেছে, এইটা তো আমরা মেনে নিতে পারবো না। আমাদের আত্মীয় স্বজনে আমাদের কথা শোনাবে, এটাই তো সমাজের মানুষ কথা বলতেছে। তো যে পরিবার মেয়ের প্রতিভা দেখে ওকে ছেড়ে দিতে পারবে, সেই মেয়েই উঠতে পারবে, আমি বলবো। সামাজিক বাধাগুলো আসলে আমাদেরকে স্ট্রং থেকে অতিক্রম করা উচিত। মানসিকভাবে আমরা যখন স্ট্রং হয়ে যাব, তখন ওই সামাজিক বাধাগুলো আর আমাদের কাজে দিবেন। ওই যে কটু কথা বলবে, পাশে মানুষ কটু কথা বলবে, ওনার কথা শুনে লাভ, আমি আমার কথা আগাবো, ওনার কথা শোনার কোনো মানে উনি পাশে লোকে কিছু বলে, একটা কথা আছে না, তুমি উঠবা, সব মানুষ কথা বলবে। যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন সবাই বাহবা দিবে, কিন্তু উঠার সময় কিন্তু সবাই কথা বলে। ওইগুলা যদি এড়িয়ে চলতে পারি, তাইলে চলতে পারে একটা মেয়ে, তাহলে সে উঠতে পারে। তার জন্য এটা কোনো কঠিন চ্যালেঞ্জ নয়, জাস্ট এড়িয়ে চলা লাগবে, এগুলো এড়িয়ে চললেই হবে। আর সব ফ্যামিলিকে বলবো, আমি সব মা বাবাকে বলবো, আপনার মেয়েদেরকে একটু ছেড়ে দেখেন, একটু ওর প্রতিভাকে মূল্য দেন, দেখেন সে অনেক নাম অর্জন করতেছে, অনেক সুনাম অর্জন। একজন অ্যাথলেট হিসাবে আপনার কোন কোন জিনিসটা মনে হয় যে এই জিনিসটা বা এই পৃষ্ঠপোষকতা সরকারিভাবে বা যে কোনো প্রাতিষ্ঠানিকভাবে হোক প্রয়োজন, যেটার ক্ষেত্রে হচ্ছে আপনার মতো অ্যাথলেটরা হচ্ছে আরো এগিয়ে যেতে পারবে, বা নতুন নতুন যদি কেউ আসে, অনেকে হচ্ছে নিজের ফান্ডিং করতে পারে না কিন্তু তার প্রতিভা আছে, তো এই ফান্ডিং এর ব্যবস্থা যদি করা যায় তখন কিন্তু দেশে আপনার মতো আরো অনেক প্রতিভা বিকশিত হবে। সো কি কি ধরনের চেঞ্জেস আপনি চান যে এই জিনিসগুলো করলে হয়তো আমাদের সমাজে আপনাদের ক্ষেত্রটা আরো বেশি বিস্তার লাভ করবে? আমি প্রথমেই বলবো ট্রেনিং, আমাদের অনেক আপডেট ট্রেনিং দরকার। বাংলাদেশে এখনো 2000 সালের ট্রেনিংটা চলে, খুব যে আপডেট এখন, কিন্তু 2025 সালে আপডেট ট্রেনিং এগুলা কিন্তু আমরা বাংলাদেশিরা পাচ্ছি না। কিন্তু অন্যান্য দেশের অ্যাথলেটরা এই ট্রেনিং গুলোই করতে, আমাদের যেহেতু ওদের সাথে কম্পিটিশন, আমাদের কিন্তু নিজের সাথে নিজের কম্পিটিশন, কিন্তু ওদের সাথেও কম্পিটিশন। আমাদের ওদের সাথে যেহেতু কম্পিটিশন করা লাগে, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল একজন কোচ যে আমাদের প্রপার গাইডলাইন দিবে, এরকম সরকার যদি এরকম কোনো ব্যবস্থা করতে পারে, যে আপডেট ট্রেনিং বা আপডেট গিয়ার্স, এগুলো আসলে সরকার কবে এগুলা বাস্তবায়ন হবে আমি আসলে জানি না, কিন্তু উচিত একটা প্রতিটা এরার জায়গা থেকে, জেলা ভিত্তিক বা স্কুল ভিত্তিক, প্রথমেই কিন্তু স্কুল বা কলেজ বা ওই জেলা ভিত্তিক জায়গা থেকেই তো সরকার অ্যাথলেটদেরকে খুঁজে পাবে। তো এইদিকে নজর দেওয়া উচিত, যে প্রথমে প্রতিভা খুঁজে ওনাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, যে একটা ভালো ট্রেনিং, ভালো ফিট, যেন ওরা নিজের জায়গা থেকে এগিয়ে যেতে পারে। প্রথমেই কিন্তু খুব ভালো কেউ থাকে না, সে ট্রেনিং এর মাধ্যমে, একটা ভালো গাইডলাইনের মাধ্যমে উঠে আসে। তো সরকারি যদি এইরকম কোনো ব্যবস্থা করতে পারেন, যে জেলা ভিত্তিক বা বিভাগীয় ভিত্তিক খুঁজে বের করে, অ্যাথলেটকে খুঁজে বের করে তাদেরকে একসাথে ট্রেনিং দেওয়া, তাদেরকে গাইডলাইন দেওয়া, সরকারের আন্ডারে নেওয়া। প্রতিভাবান কিন্তু অনেক আছে, কিন্তু আর্থিক সহায়তা বা প্রপার গাইডলাইনের জন্য কিন্তু অনেকে পিছিয়ে পড়ে। তো আর প্রাইভেট কোম্পানিদের তো বলবোই, যে সাইক্লিং এর অনেক কোম্পানি আছে, সাইক্লিং পার্টস রিলেটেড বা রানিং পার্টস রিলেটেড অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আছে। ওনারাও যদি অ্যাথলেটদের দিকে তাকান, তাহলে বাংলাদেশ অ্যাথলেটিক্স আরো অনেক। আপনাকে মনে হয় এই জায়গাগুলোতে ফোকাস একমাত্র মিডিয়াই তুলে ধরতে পারবে? এখন হচ্ছে মিডিয়া ছাড়া নর্মাল আমি যদি আওয়াজ তুলি, আপনি যদি একা আওয়াজ তোলেন, কোনো কিছু করা সম্ভব নয়। তো আপনার কি মনে হয় যে এই জায়গাতে মিডিয়ার অনেক বড় অবদান মিডিয়া রাখতে পারে বা তাদের রাখা?
অবশ্যই মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে সবার সামনে নিয়ে আসতে পারে, একজন মানুষকে সে সবার সামনে বা জনসম্মুখে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমি বলবো যে মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করে একটা স্পোর্টসে বা অ্যাথলেটিক্সে। মিডিয়া ছাড়া আসলে মিডিয়া কভারেজ ছাড়া আসলে কোনো কিছুতেই মানে আগানো সম্ভব হয় না। অনেকেই কিন্তু নিউজ পেপারে নিউজ ছাপায়, কেন ছাপায়? সবার সামনে চোখে পড়ুক। তো চোখে আনার জন্য, সরকারের সামনে নিয়ে আসার জন্য কিন্তু মিডিয়া কভারেজটা দরকার। তো আমি মিডিয়ার কাছে রিকোয়েস্ট করবো যে শুধুমাত্র ঢাকা ভিত্তিক বা রাজধানী ভিত্তিক থাকলে হবে না, পুরো বাংলাদেশে অনেক অ্যাথলেট আছে। শুধু রাজধানীতে যে ভালো রানার এমন না, ভালো সাইক্লিস্ট এমন না, আমাদের সিলেটেও কিন্তু অনেক ভালো রানার আছে, অনেক ভালো সাইক্লিস্টও আছে। তো চট্টগ্রাম তো নাই বললেই হয়, চট্টগ্রামের সাইক্লিস্টরা বাংলাদেশে অনেক উঁচু মানের। তো আমি বলবো সব দিকেই নজর দেওয়া উচিত, শুধু রাজধানী ভিত্তিক থাকলেই হবে না। বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে ভালো অ্যাথলেটরা আছে, তো উনাদেরকে তুলে আনেন, আপনারাই তুলে আনতে পারবেন। আমরা আসলে কতটুকু খুঁজ নিতে পারবো, বা আমাদের সামনে কতটুকু আসবে, বা সরকারের সামনে কতটুকু আসবে, মিডিয়া যদি কভারেজ করেন বা আপনাদের সামনে নিয়ে আসেন, তাহলেই কিন্তু বাংলাদেশে অ্যাথলেটিক্স বা স্পোর্টস সামনে আসতে পারবে। শুধু ফুটবল, ক্রিকেট এগুলা নিয়ে বসে থাকলে আসলে এগুলা শুধু স্পোর্টস না, স্পোর্টস অনেক আছে বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড অনেক স্পোর্টস। অলিম্পিকও আছে, অলিম্পিকে কিন্তু অ্যাথলেটিক্সই চলে। অলিম্পিকে কিন্তু এই যে জাতীয় দল যে ফুটবল, ক্রিকেট এগুলো কিন্তু অলিম্পিক্সের গেমস না, অ্যাথলেটিক্স গেমস। কিন্তু বাংলাদেশে এখনো কোনো প্লেয়ার অলিম্পিক্সে যেতে পারে। তা আমি বলবো যে তুলে আনেন, অ্যাথলেটিক্স অনেক বড় একটা খেলা, আপনাদের সহায়তা দরকার অবশ্যই মিডিয়ার। আপু, আপনি যখন হচ্ছে ট্রায়াথলন ড্রিমার্স থেকে সেরা নারী ডুয়াথলেট হিসেবে পুরস্কার যে পেয়েছেন, ওটার অনুভূতি কেমন ছিল? ওইটার অনুভূতি আসলে ওইখানে কিন্তু লাইভ চলছিল, তো আমি লিটারালি একটু ইয়া হয়ে গেছিলাম যে এত বড় বড় আইকনরা আমার সামনে। আমি কিন্তু অনেক ছোট একটা মানুষ, আমি কিন্তু আহামরি বড় হইতে পারি না এখন, বা বয়সেও অনেক ছোট। তো এত বড় বড় আইকনকে সামনে দেখে ওনারা অ্যাওয়ার্ড নিচ্ছেন, ওইখানে আমিও অ্যাওয়ার্ড নিচ্ছি, ওইটা আমার জন্য অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা অনুভূতি ছিল। তা আমাকে যখন বক্তব্য দিতে বলা হয় তখন আমি একটু কেঁপে যাই, যে আমার কথা আটকে যাচ্ছিল, আমি বলতে পারতেছিলাম না কিছু। কি বলবো, মানে সবাইকে দেখে অনেকটা খুশি হয়েছি, আর সবার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হয়েছি। আর এমন একটা সম্মাননা দেওয়ার জন্য আমি ট্রায়াথলন ড্রিমার্সকে এখানেও বসে ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মতো প্রতিভাকে তারা সম্মানিত করছে এবং হ্যাঁ সামনে আনতেছেন, এবং হচ্ছে এইগুলা দেখে অন্যান্য মানুষরাও হচ্ছে যারা কখনোই কিছু করতে চায় না, তাদেরও হয়তো মনে একটা আশা জন্মাবে বা একটা সাহস যোগাবে যে কাজ করবে। জি অবশ্যই। তো আপু, আপনি হচ্ছে আমরা যতটুকু জানি ল্যাবরেটরি মেডিসিনের ছাত্রী আপনি। এই একটা কঠিন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, তার উপর আবার একটা কঠিন কাজ আপনি করেন, দুইটা আপনি একসাথে কিভাবে মানে ব্যালেন্স করেন, বা কোনটা আপনার কাছে বেশি কঠিন মনে হয়, পড়ালেখা নাকি আপনার এই সুন্দর জার্নি? কঠিন অবশ্যই স্পোর্টস। সত্যি কথা বলতে যে রিদমের সাথে কাজ করা লাগে, হার্টবিটের সাথে কাজ করা লাগে, প্রতিটা টাইম মানে নিজের হার্টবিটকে ফিল করতে হয়। হ্যাঁ, পড়ালেখা অবশ্যই কঠিন, কিন্তু এটা আমার পছন্দের একটা জায়গা। ল্যাবরেটরি মেডিসিন আমি পছন্দ করি, হলো বায়োলজি আর কেমিস্ট্রি আমার পছন্দের দুইটা সাবজেক্ট। এই দুইটার সমন্বয়ে আমার ল্যাবরেটরি মেডিসিন সাবজেক্টটা, যেটা প্যাথোলজি ডিপার্টমেন্টের। তো এটা ভালো লাগার জায়গা হওয়াতে মানে আমার কাছে এত কঠিন মনে হয়। যদিও স্পোর্টসটাও ভালো লাগার জায়গা, কিন্তু ওইটা প্রতিনিয়ত ট্রেনিং করা লাগে, ঘাম, একটা ট্রেনিং এর লাইফ বা একটা সাধারণ জীবনযাপন কিন্তু আমরা ডিল করতে পারি না। সাধারণ মানুষের মতো রেস্টুরেন্টে যাই খাইতে পারি না, সাধারণ মানুষের মতো বসে আড্ডাও দিতে পারি না। আমাদেরকে ভালো লাগে আমার ট্রেনিং, আমি এটা খাইতে পারবো না, আমার সামনে ইভেন্ট আছে। তো এটা কিন্তু পড়ালেখার ক্ষেত্রে না। পড়ালেখার ক্ষেত্রে আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি প্রতিদিন বইয়ের পেছনে টাইম দিই, আমার এনাফ, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করে ফেললে এনাফ। কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে আমার প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করা লাগবে। একটা বড় মানে আমি পড়ালেখায় ঠিক আছে একটা কম্পিটিশনে থাকি, কিন্তু স্পোর্টসে অনেক বড় কম্পিটিশনে চলে। তো ওই ভিত্তিক কার্যকলাপগুলো আমার কাছে মানে মনে হয় যে হ্যাঁ স্পোর্টস একটু কঠিন। প্রতিনিয়ত ট্রেনিং করো, একটা আলাদা লাইফস্টাইল লিড করো, মেইনটেইনড লাইফ। আমি কিন্তু সবকিছু খাইতেও পারি না, আপনাকে আগেও বলছি, বা এটা আমার খাওয়া মানে বা কোচের সাথে ডিল করো, কি করতো প্রতিদিন একটা কার্যক্রমের মাঝে থাকা লাগে। আমি বলবো হ্যাঁ স্পোর্টসটাই কঠিন। তো আবু, এত কিছু জানলাম, এখন একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে ট্রেনিং করেন বা সারা দেশে বা দেশের বাইরে অনেক মানুষের সাথে আপনারা পরিচিত, কখনো কি এমন কোনো হাস্যকর ঘটনা হয়েছে যেটা হচ্ছে আপনার সারা জীবন মনে থাকবে বা মনে পড়লেই হাসি আসে? খুব হাস্যকর বলতে আমি যদিও আমি একটু হলো ফোকাস থাকি রেস্টিসে, তো হাস্যকর আহামরি ট্রেনিং এর সময় হয়েছে কিছু।
ওইগুলা এখন আমি ট্রেনিং রিলেটেড বলবো নাকি রেস রিলেটেড বলবো, এটা আমাকে এনি কাইন্ড অফ, যেটা হচ্ছে মানে আপনার এই জার্নির সাথে রিলেটেড, যেটা হচ্ছে আপনার খুবই মনে পড়ে যখন খুবই হাসি আসে। আচ্ছা, একটা মনে পড়ে কিন্তু হাসি আসে না, এখন আমার রাগ উঠে যায় মনে পড়লে। যে তখন মেবি 2021 সাল, আমি সাইকেল চালাচ্ছি। আমি কিন্তু ডাবলিং অনেক বেশি করছি সাইক্লিং এ। আমি আমার ফ্রেন্ড নিয়ে চালাইতাম পিছনে, আমার সাইকেলের পেছনে একটা সিট থাকতো, আমার বেস্ট ফ্রেন্ড নিয়ে চালাই। তো সিলেটের তখন এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে আসতেছি, রাস্তার পাশে ফুটপাতে দুইটা ছেলে বসেছিল, আমি সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। তো ওরা তখন খুবই বাজে একটা কমেন্ট করে আমাদেরকে। আর ওই দিন এক তো গরম পড়ছিল, আর সাথে আমার মেজাজ অনেক গরম ছিল। আর কিন্তু মেজাজ গরম ফেক না, যে কমেন্টটা করছিল ওরা এত বাজে কমেন্ট করছিল যে সাথে সাথে আমার লিটারালি রক্ত গরম হয়ে গেছে। সাথে সাথে আমি ব্রেক করে জুতা দিই। আমার এখনো আসলে আমার রাগ ওঠে, কিন্তু এখন আর ওইগুলো আসলে কানে আসে না। আগে একটু আস্তে চালাইতাম বা হয়তো কানে চলে আসছে, এখনো বলে আপু, সত্যি বলতে এখনো অনেকে বলে, কিন্তু ওইগুলো আর কানে নিই না, বা কানে নিলেও রিয়েক্ট করি না। আগে ওই আগের কথা তো আগেরই, তখন তার একটু প্রফেশনাল থিঙ্কিং ছিল না আমার। হ্যাঁ, এখন ইউজ টু হয়ে গেছে আর কি ওইটাই। আচ্ছা আপু, কখনো কি এমন হয়েছে যে একটা প্রেমের প্রস্তাব পেলেন, অনেকেই কিন্তু তখন দেখে না যে কি করব বা না করব, আপনার কি কখনো এরকম হয়েছে যে যেহেতু আমি স্পোর্টস ট্রেকে, সবাই স্পোর্টস ট্রেকেরই, এরা 10 কিলোমিটার কি 20 কিলোমিটারও দৌড়ে যেতে পারে। তো প্রেমের প্রস্তাব আমার আসলে আমার আউটলুক যেরকম থাকে, আমি একটু রুডি থাকি। ছেলেদের এমনিতে আননোন ছেলেদের সামনে অবশ্যই আমি রুডি থাকি। আমার খুব যে আমি কথা বলি বা খুব যে ফ্রেন্ডলি কথা বলি এরকম কিছু না। আমি মেয়েদের সাথে ঠিক আছে ভালো আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আননোনদের সাথে আমি একটু রুড, বা আননোন ছেলেরা সহজে আমার সাথে কথা বলতে পারে না, আমার সহজে পাত্তা দিই না আমি চলে। আমি কারণ প্রেম জিনিসটা আমার পছন্দই না, এ কারণ এগুলা মানে আমার কাছে মনে হয় যে প্রেম হলো একটা ঠুনকো একটা সম্পর্ক, যে ঠুস করে ভেঙে যায়। তো এই জন্য আমি প্রেম জিনিসটাকে পছন্দ করি না, এগুলা থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করে থাকি। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকা লাগবে, যে আমার অনেক কিছু অ্যাচিভ করা লাগবে, পরে এইগুলা নিয়ে ভাবা যায়। তো অ্যাচিভমেন্টের থেকেই প্রশ্ন আসলো আপু, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান, একজন ক্রীড়াবিদ হিসেবে বা একজন ব্যক্তি হিসেবে? একজন ব্যক্তি হিসাবে আমি নিজেকে প্যাথোলজিস্ট হিসেবে দেখতে চাই, আর একজন ক্রীড়াবিদ হিসেবে আমি নিজেকে বাংলাদেশের গোল্ড মেডেলিস্ট হিসেবে দেখতে চাই। এটা 5 বছর না, এটা আগামী 2-1 বছরের মাঝেই দেখতে চাই। আর ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যে গেমস গুলো আছে, বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড যে সাইক্লিং গেমস গুলো আছে, ওইগুলোতে নিজের একটা ভালো ফলাফল দেখতে চাই। আর ডুয়াথলনে বিশ্বের মাঝে একটা ভালো পজিশন দেখতে চাই। এখন আমি বিশ্ব সেরা বলবো না, যখন এটা করতে পারবো তখনই আমি নিজেকে বলবো না আমি এটা করছি, কিন্তু বিশ্বের একটা মঞ্চে একজন ভালো পজিশন নিয়ে দেখতে চাই আর কি।